আলোদীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন সুমনা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আনুষ্ঠানিকতা। এতে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। কাল হবে আখিরি মোনাজাত। ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ইজতেমা ময়দানে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি সুমনা, আজ কিন্তু সারা রাত ভর আসলে ইবাদত বন্দেগীর মাধ্যমে ইজতেমার মুসল্লিরা কাটিয়েছেন। কারণ পবিত্র শবে বরাতের রাত একটি মহামান্বিত রাত। এই রাতে সারা রাত ভরই আসলে ইজতেমা ময়দানে হাজার হাজার মুসল্লি অবস্থান করেছে। এখানে ইজতেমা ময়দানে অংশগ্রহণকারী এবং এর বাইরেও কিন্তু মুসল্লিরা এখানে অবস্থান নিয়েছিলেন এবং আজ সকাল থেকেই চলেছে বাদ ফজর বয়ান করেছেন মাওলানা সাদ কান্দলভির ছোট ছেলে ইলিয়াস বিন সাদ এবং এরপরে 9:30টার দিকে আসলে মৌজুজা হয়েছে এবং 10টার পর থেকে খিত্তায় খিত্তায় চলবে আলোচনা এবং এই আলোচনার পরপরই নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আসলে ইজতেমার চলবে। তবে আজকে কিন্তু একটি বিশেষ কার্যক্রম রয়েছে। আসরের নামাজের পরে আসলে চলবে যৌতুকবিহীন বিয়ে এবং যৌতুকবিহীন বিয়ের পরে বাদ মাগরিব মাওলানা সাদের বড় ছেলে বয়ান করবেন ইউসুফ বিন সাদ এবং এরপরে আসলে মুসল্লিরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়বেন এবং সারাদিন ভরই কিন্তু ইবাদত বন্দেগী দিয়ে চলেছে। গতকালও আমরা জানতে পেরেছি ইজতেমা ময়দানে কিন্তু আজ পর্যন্ত 3 জন মুসল্লি মারা গিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সম্পর্কে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকধারী এবং সাদা পোশাকে কাজ করছেন। পাশাপাশি কিন্তু ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন যাতে বহিরাগত কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে এবং পুলিশ কমিশনার আমাদের জানিয়েছিলেন যে কোনোভাবেই যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে এজন্য আসলে বিশেষ সতর্কতার মধ্যে রয়েছে। কেননা যে অভিযান রয়েছে অব্যাহত রয়েছে সেই অভিযানে যাতে তারা গা ঢাকা না দিতে পারে ইজতেমা ময়দানে এসে সেই অভিযানের বিষয়ে সতর্ক করার জন্য আহ্বান জানিয়েছেন যাতে মুসল্লিরা পুলিশদের সহযোগিতা করে সে ব্যবস্থাও করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব সেনাবাহিনীর সদস্য রয়েছে এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছে আমরা দেখতে পেয়েছি এবং আজ দুপুরের আগামীকাল আসলে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে এবছরের ইজতেমা। দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আগামীকাল আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছেন। সুমনা। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে গত রাতে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। সারা দেশের মসজিদ আর বাসাবাড়িতে ইবাদত বন্দেগীতে সময় পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের চাপ। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে সন্ধ্যার পর থেকে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি বাড়তে থাকে। অনেকে জামাতে এশার নামাজ আদায় করেন। নামাজ শেষে নফল ইবাদত ও তসবিহ তাহলিল করেন মুসল্লিরা। আজকের দিনটি মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। সারা রাত ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আল্লাহ পাক যেন বাংলাদেশকে শান্তিতে সহযোগিতা রাখে সেই দোয়াই আমরা করব ইনশাআল্লাহ। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ়তা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার করা না হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতে 2 দিনের সফর শেষে গতকাল বিকেলে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, তখন দলটি কোথায় ছিল। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, কোনো দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িতদের ব্যাপারে সবাইকে সতর্ক করেন। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক। তিনি মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সংস্কারের পর নির্বাচন কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই, এখনো এই সরকারকে সমর্থন দিল। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব না। এদিকে বাদ জুমা শবে বরত উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে দলটির নেতা রুহুল কবির রিজভী দ্রুত নির্বাচনের দাবি জানান। হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে জনগণের কাছে সেই আস্থাটা প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টাটা নেবেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। স্থবির হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি মেয়র কিংবা কাউন্সিলর কেউই এলাকায় নেই। এখন অনেক কর্মকর্তা-কর্মচারী ইচ্ছে মতো অফিস করছেন, নজরদারির কেউ নেই, তাই দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এমনটাই দাবি সেবাগ্রহীতাদের। ৫ আগস্টের পর অনেকটাই ঝিমিয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম। প্রশাসক নিয়োগ হলেও নাগরিকদের জন্ম মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র পেতে বেগ পেতে হচ্ছে নগরবাসীকে। জন্ম নিবন্ধন কোন, আপনি পাসপোর্ট কোন, সব কিছুর লেগেই তো আগে তো আপনার কাউন্সিলের দ্বারা যাইতো সবাই, এই জায়গায় তো পারতেছেন। এখন তো সংশ্লিষ্ট যারা দায়িত্বে সার্ভিস হোল্ডার তারা তো ইচ্ছা করলে সব জায়গায় সব পৌঁছতে পারে না। ৪ আগস্ট সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন পুড়িয়ে দেওয়ায় বন্ধ রয়েছে শিশুদের টিকাদান কার্যক্রম। একই সঙ্গে নগরের উন্নয়ন প্রকল্পগুলোর কাজও থমকে আছে। বন্ধ ইপিআই ও মশক নিধন কার্যক্রম। সড়কের মোড়ে পাথরের বিশাল স্তূপ, সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যেহেতু মেয়র বিগত দিনে যে ছিল সে কোনো কাজবাজ করে নাই। রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, সেগুলারে সংস্কার করা উচিত। রোড ভাঙাচুরা আছে, প্রবলেম আছে। এমনকি নিয়মিত শহরের বর্জ্য অপসারণ হয় না বলেও অভিযোগ স্থানীয়দের। শুধু নগরবাসী নয়, বিপাকে রয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও। মেয়র না থাকায় বন্ধ রয়েছে অস্থায়ী কর্মচারীদের বেতন ভাতা। আমাকে বেতন পরবর্তীতে আগে প্রতি মাসের বেতন প্রতি মাসে পাইতাম, কিন্তু এই 2 মাস ধরে আমাকে বেতন ঠিক মতো দেয় না। প্রশাসনের কাছে আমরা বারবার তাগিদ দিতে আছি, তারা কিন্তু কোনো করে না, আমাদের কেলাউই করে না। তবে এসব অভিযোগ মানতে নারাজ প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রথম ধাপে যে কাজগুলো, ড্রেনের কাজ, রাস্তার কাজ, এগুলো কিন্তু চলমান। দ্বিতীয় ধাপে আমরা যেগুলো রাস্তা বাকি আছে ওগুলো আমরা তালিকা করছি, এবং তালিকা করলে এই তালিকার ভিতরে আমরা পরের ধাপে এগুলো আবার চলে আসবে। বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে প্রায় 6 লাখ মানুষের বসবাস। তাদের দাবি, দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসবে প্রশাসন। দীপ্ত, বার্তাকক্ষ। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস ও অগ্রগতি নিয়ে প্রকাশিত হয়েছে গবেষণা গ্রন্থ লুমিয়ের টু হীরালাল। শুক্রবার সন্ধ্যায় আলিয়স প্রসেজ ঢাকায় মোহাম্মদ আলতামিশ নাবিলের লেখা ইংরেজি ভাষায় অনুদিত বইটির মোড়ক উন্মোচন করেন চলচ্চিত্র গবেষক মীর শামসুল আলম বাবু। লেখক জানান, বিশ্বজুড়ে চলচ্চিত্রের প্রথম সফল প্রদর্শক নির্মাতা লুমিয়ের ভ্রাতৃদ্বয় এবং ভারতবর্ষের সিনেমা যার হাত ধরে এসেছে সেই হীরালাল সেনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বইটির নামকরণ করা হয়েছে। এতে লুমিয়ের থেকে হীরালাল পর্যন্ত ভারতবর্ষ ও বাংলাদেশে সিনেমার শুরু, বাংলাদেশি সিনেমায় নতুন যুগের কিছু সিনেমা এবং আরও বেশ কিছু চলচ্চিত্র নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি ব্যবহার করে চমক সৃষ্টি করেছে দক্ষিণ কোরিয়ার একটি স্যালন। এর মাধ্যমে গ্রাহককে তার চুলের বিভিন্ন স্টাইল দেখানো হয়, ফলে পছন্দের ধরনটি বেছে নেওয়া সহজ হয়। তথ্য প্রযুক্তির এক আশ্চর্য সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। এটি এমন একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তা শক্তির আদলে কাজের উপযোগী করে তোলে। এআই এর মাধ্যমে করা যায় না এমন কোনো কাজ বোধহয় খুঁজে পাওয়া কঠিন। এবার সেলুনে ব্যবহার করা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দক্ষিণ কোরিয়ার সিওলে হচ্ছে এর চমৎকার প্রয়োগ। রাজধানীতে অবস্থিত এইচ স্টোরি সেলুনে এআই চালিত আয়না সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে একজন গ্রাহক তার চুলের ধরন বা মেকআপের বিষয়ে নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে। এই আয়নার মাধ্যমে মাথা স্ক্যান করে একটি ইন্টারেক্টিভ স্ক্রিনে ছবি প্রদর্শন করা হয়। এতে গ্রাহকের চুলের বিভিন্ন স্টাইল দেখানো হয়। আমি চুলের স্টাইল নিয়ে খুবই খুঁতখুঁতে। এটি আমাকে চমৎকারভাবে সাহায্য করছে। নিজেকে নানা স্টাইলে দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি। সত্যি চমৎকার। এই আয়নাটা আমার কাছে একটা সেক্রেটারির মতো। আমার কাজ কত যে সহজ হয়ে গেছে বলে বোঝানো যাবে না। আমার মনে হয় এটা আমার ক্ষমতা 200 থেকে 2000 গুণ বাড়িয়ে দিয়েছে। এইচ স্টোরি স্যালন 2024 সালের শেষের দিকে এআই মিরর ব্যবহার শুরু করে। চুলের স্টাইল বা মেকআপের পাশাপাশি এর মাধ্যমে মুখের ত্বকের অবস্থাও বিশ্লেষণ করা হয়। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। দুর্নীতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদককে 2 বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করার 2 বছরের পার হলো শুক্রবার। দেশের ফুটবলে ঘটে যাওয়া সে কলঙ্কজনক ঘটনার পর এখনও বেশ সচেতন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে গত 2024-এর অডিটে সন্তুষ্ট হলে বাংলাদেশের জন্য বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া আবারও স্বাভাবিক হওয়ার আশা জেগেছে। 14 এপ্রিল 2023 দেশের ফুটবলে ঘটে যাওয়া কলঙ্কজনক একটা দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুর্নীতির দায়ে 2 বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পাশাপাশি 30,250 সুইস ফ্রা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 39 লাখ টাকা জরিমানা করা হয়। সেই ঘটনার পর থেকে ফিফা বাফুফেকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। ফলে ফিফার অনুদান বাংলাদেশ ভেঙে ভেঙে স্বল্প আকারে পেয়ে থাকে। ফেডারেশন সূত্রে জানা গেছে 2024 সালে বাফুফের অডিটে সন্তুষ্ট হলে ফিফা প্রদত্ত পর্যবেক্ষণ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ফিফার অনুদানগুলো আরো মসৃণ হতে পারে। গেল বছর ফিফা প্রদত্ত অনুদানগুলোর ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে ফিফার 2 জন প্রতিনিধি বাংলাদেশে এসেছিলেন। তাদের প্রতিবেদনের উপরই ফিফার আর্থিক মসৃণতা নির্ভর করছে। ফেব্রুয়ারির শেষ দিকে ফিফা থেকে বাফুফে এই সংক্রান্ত একটি বার্তা পাবে। বাফুফের আয়ের সবচেয়ে বড় অংশ ফিফার অনুদান ও নানা খাতে প্রদত্ত সহায়তা। তাই ফেডারেশনের নতুন সভাপতি তাবিত আওয়াল ফিফা অডিটকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। পুনরায় ইংল্যান্ড সফরে যাওয়ার আগে তিনি অডিট কার্যক্রম পরিদর্শন করেছেন নিজ থেকে। 2 বছর আগের ঘটনার পর 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। কাজ শুরু করার কিছুদিন পর তৎকালীন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন। ফলে বাকি 9 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেন। কমিটি কয়েক দফা সময় বৃদ্ধি করে বাফুফে সেই সময়কার সভাপতি হাজী সালাউদ্দিনের কাছে প্রতিবেদন জমা দিলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে।